হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে এই তোমাদের ক্লাস 8 এর চ্যাপ্টার 10 থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য যে ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করেছি, অর্থাৎ ফার্স্ট পার্টটা শেয়ার করেছি। এই ফার্স্ট পার্টের মধ্যে অর্থাৎ চ্যাপ্টার 10 দেখো, জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিভিন্ন প্রাণী সংরক্ষণ। দেখো, এখান থেকে কিন্তু আমরা আগে একটা ভিডিও শেয়ার করেছি, তোমরা দেখেছো। আর তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু খুব কাছেই, হ্যাঁ, শেষ হতে চলেছে। অর্থাৎ অল্প 2-1 দিনের মধ্যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে যাবে। আর এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদের কিন্তু থার্ড সামেটিভের জন্য খাটতে হবে। এই থার্ড সামেটিভের জন্য খাটার আগে আমি বলবো যে আমাদের যারা বাঙালি, তাদের কিন্তু বড় উৎসব কিন্তু দুর্গাপুজো। এই দুর্গাপুজো উৎসবে কিন্তু শুধু বাঙালি নয়, সব ধর্মের মানুষরাই কিন্তু এই উৎসবে মেতে ওঠে। তাই আমি বলবো পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে মাত্র আর 2-1টা দিন বাকি, তারপরেই কিন্তু আমাদের থার্ড সামেটিভের জন্য খাটতে হবে। তাই তোমাদের ক্লাস 8 এর যারা ছাত্রছাত্রী আছো বা তোমরা যারা 8 এর ছাত্রছাত্রী, তারা কিন্তু এই জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। এই চ্যাপ্টারটা কিন্তু একাধারে কিন্তু আহ, গুরুত্বপূর্ণ। আবার দেখো, এই চ্যাপ্টারটা থেকে অনেক কোশ্চেন আমাদের পরীক্ষায় আসবে। তাই এই পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেন তো অবশ্যই আলোচনা করব। তার সাথে সাথে আমরা এই পরিবেশের যে আমাদের মহা সংকট আজকে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ আর বনভূমি সংরক্ষণ। এই বনভূমি সংরক্ষণ আর বন্যপ্রাণীকে সংরক্ষণ যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীটা আরও হাজার হাজার বছর ধরে এগিয়ে চলবে। আর তা যদি না হয়, তাহলে কিন্তু আমাদের এই পৃথিবী কিন্তু সব ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। তাই আমি প্রথম চ্যাপ্টারে, প্রথম ভিডিওতে আমি কিন্তু এটা শেয়ার করছি। এই চ্যাপ্টার থেকে অনেকটাই শেয়ার করে ফেলেছি। আমরা শেয়ার করে ফেলেছি 250 শেয়ার করে ফেলেছি। তার না, 250 নয়, আমি বলছি ঠিক 249 পর্যন্ত আমরা শেয়ার করে ফেলেছি। কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে উত্তরবঙ্গের বনভূমির সংকট। অর্থাৎ এই উত্তরবঙ্গটা কোথায়? উত্তরবঙ্গ হচ্ছে আমাদের দেশ তথা ভারতবর্ষ। এই ভারতবর্ষেরই উত্তর দিক। উত্তর দিক বলতে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিক। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যারা আছি, তারা তো অবশ্যই জানি উত্তরবঙ্গটা কোনটা। যে হিমালয় সংলগ্ন অঞ্চলটাই হচ্ছে এই উত্তরবঙ্গে। এই উত্তরবঙ্গে কিন্তু এই ডুয়ার্স ও তরাই, হ্যাঁ, বনভূমিতে দেখো কত গাছপালা আছে। দেখো, শাল, গামার, হ্যাঁ, ওদাল, খয়ের, শিশু, আমলকি ও উঁচু পাহাড়ের ঢালে রোডোডেন্ড্রন, পাইন প্রভৃতি গাছ চোখে পড়ে। তো আজ থেকে প্রায় 100 বছর আগে বিদেশ থেকে ধুপি চাষে গাছের চারা এনে উঁচু পাহাড়ের ঢালে ধুপি ও বন তৈরি করা হয়েছিল। তাহলে এই ডুয়ার্স ও তরাইয়েও এইরকম অনেক জায়গাতে মানুষের তৈরি শাল, সেগুনের বন আছে। আর মানুষের তৈরি এইসব বনভূমি প্রাকৃতিক, হ্যাঁ, প্রকৃতির বনাঞ্চল কেটেই তৈরি হয়েছে। তো দেখো, আমরা প্রকৃতি থেকে প্রকৃতির বনাঞ্চলকে কেটে ফেলছি। কেটে ফেলার সাথে সাথে সেখানে যদি গাছপালা লাগাই, তাহলে কিন্তু একটু হলেও কিন্তু সেই ক্ষতিটা পূরণ হয়। আবার তার সাথে সাথে আমরা দেখো চা বাগানের জন্য এই প্রাকৃতিক, হ্যাঁ, বনাঞ্চল অনেকটাই সংকুচিত করে ফেলেছি। তো আমাদের উচিত এখন হচ্ছে যে এই উত্তরবঙ্গের বনভূমির সংকট, অর্থাৎ এই উত্তরবঙ্গের বনভূমিটা কিভাবে সংরক্ষণ করা যায়, তো সেজন্য আমাদের কিন্তু সচেতন হতে হবে। এই উত্তরবঙ্গের বনভূমিতে দেখো, চা বাগান সংলগ্ন কিংবা অনেক সময় বনভূমির পার্শ্ববর্তী জনবসতি এলাকা ঘুরলে প্রায়ই চিতাবাঘের হানার কথা শোনা যায়। তো প্রকৃতির এই খাদ্যের অভাবে চিতাবাঘের খাদ্যাভাব অনেকটাই বদলে গেছে। এদের প্রকৃতির খাদ্য না হলেও না না হলে নানা ধরনের তৃণভোজী প্রাণী, যেমন ছোট ছোট হরিণ, ছাগল, খরগোশ, বুনো বুনো মোরগ, হ্যাঁ, ময়ূর ইত্যাদি তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। তো দেখো, এই বনভূমি সংরক্ষণ যদি আমরা না করি, বনভূমিকে যদি রক্ষা না করি, এই সমস্ত বন্য প্রাণীগুলো, যে কোন সমস্ত বন্যপ্রাণী, যেমন এই যে চিতাবাঘের মতন একজন একটা ভয়ঙ্কর বা সুন্দর প্রাণীরা, এরা কিন্তু খাদ্যের জন্য কি হবে, আমাদের লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে আমাদের গৃহপালিত পোষা যে পশুগুলোকে সেগুলোকে শিকার করবে। আবার দেখো, এরই সাথে সাথে আমাদের এই যে এই গন্ডারের বসবাস উপযোগী জঙ্গল বা জলার তৃণভূমি অঞ্চল, তৃণভূমি ক্রমশ, অর্থাৎ আয়তনে ক্রমশ সংকুচিত হয়ে আস্তে আস্তে থাকায় মানুষের বসতি বেড়ে যাচ্ছে। আর উত্তরবঙ্গের বনভূমি থাকা একশৃঙ্গ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে।
তো বন কেটে হাতির, হ্যাঁ, যাতায়াতের পথে রেল লাইন বসানো হয়েছে। তো দেখো, এই যে একশিঙ গন্ডার বা হাতিরা, তারা তো অবলা প্রাণী, তারা কথা বলতে পারে না, বুঝে উঠতে পারে না। আর আমাদের এই দ্রুত গতিসম্পন্ন ট্রেনের সামনে তারা কিন্তু মাঝে মাঝেই, আমরা পেপার খুললেই বা টিভিতে বা আমাদের নেট দুনিয়ার মাধ্যমে কিন্তু আমরা দেখতেই পাই যে কত ধরনের প্রাণীরা, এই দেখো চিত্রর মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি, দেখো কত ধরনের প্রাণীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যে এরা মরে যাচ্ছে। কারণ কি? এই যে বনভূমি, অর্থাৎ বনভূমির ভিতর দিয়ে বনভূমি কেটে রেল লাইন বসানো হয়েছে। এবার রেল লাইন বসানোর ফলে কি হচ্ছে, এই সমস্ত বন্যপ্রাণীরা চলার পথে রেল লাইন পড়ছে, আর রেল লাইনের ওপরে যখনই এসে পড়ছে, দ্রুত গতিসম্পন্ন ট্রেন এসে তাদেরকে ধাক্কা দিচ্ছে, তারা বুঝতেই পারছে না। তো আমাদের দরকার রেলপথ, কিন্তু তা সত্ত্বেও আমাদের সেইভাবে একটু প্রোটেকশন যদি না দিই বা প্রহারা না রাখি বা যদি ঘেরার ব্যবস্থা না করি, রেল লাইনটাকে যদি আমরা ঘিরিয়ে দিই, অর্থাৎ তার মধ্যে যদি এই বন্যপ্রাণীরা ঢুকতে না পারে, তাহলে কিন্তু এরা কিন্তু বেঁচে যাবে। তাই আমাদের সব কথার এক কথা হচ্ছে যে উত্তরবঙ্গের এই বনভূমিটাকে রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে না পারি, তাহলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতেই থাকবে। তারপরে মানুষজনের এ কিন্তু সেই অসৎ উপায় অবলম্বন করে। এই অসৎ উপায় অবলম্বন করে বনভূমিটাকে কেটে ফেলছে। এই বনভূমি কেটে ফেলার দরুন দেখো নিরীহ প্রাণীরা কিভাবে হত্যা হয়েছে। এটা কিন্তু খুবই দুঃখের, কষ্টের। কেন? না, আমাদের এই গন্ডার খেতে দেবে না, এই হাতি আমাদের খেতে দেবে না, কিন্তু খেতে দেবে না, কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যটা থেকে রক্ষা করবে। অর্থাৎ পরিবেশ যদি সুন্দর না হয়, পরিবেশের যদি ভারসাম্য রক্ষা না হয়, তাহলে কিন্তু আমাদের হ্যাঁ, কিন্তু ক্ষতি অবশ্যই আছে। তাই আমরা কিন্তু এই উত্তরবঙ্গের বনভূমিকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে। তারপরে দেখো, আমি এই পাতার দিকে চলে আসছি যে ম্যানগ্রোভ তৃণভূমি ও বর্তমান সংকট। এই ম্যানগ্রোভ বা তৃণভূমির কিন্তু একটা বর্তমান সংকট দেখা দিয়েছে। দেখো, পশ্চিমবঙ্গে দক্ষিণ জেলায় জোয়ার ভাটা প্লাবিত অঞ্চলে শ্বাসমূলযুক্ত যে বিশেষ উদ্ভিদ এর সমষ্টি চোখে পড়ে, তারা মিলেমিশে ম্যানগ্রোভ অরণ্য বা বাঁধা বন তৈরি করেছে। এই বনের উদ্ভিদরা বেঁচে থাকার জন্য নানা কৌশল অবলম্বন করে। এই বনের আহ, বাইন, পশুর কেওড়া ও পাইন, পশুর কেওড়া, গরান প্রভৃতি উদ্ভিদের নিচের অংশ জোয়ারের সময় দিনে দুবার জলে ঢেকে যায়। তার আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে দিনে দুবার জোয়ার, দুবার ভাটা হয়। এটা কিন্তু আমরা লক্ষ্য করি। এই জোয়ার ভাটার ফলে কিন্তু এই অঞ্চলগুলো জলে প্লাবিতই হয়ে থাকে। তো মাটির শুষ্ক ছিদ্রগুলি কাদায় ঢাকা পড়ায় শ্বাসকার্য চালানো অসম্ভব হয়ে পড়ে। তাই এইসব উদ্ভিদের মূল মাটি থেকে উপরে অসংখ্য শ্বাসমূল বেরোয়। তো দেখো, দেখেই বুঝতে পারছো যে এই যে শ্বাসমূলযুক্ত উদ্ভিদগুলো, দেখো কিভাবে শ্বাসমূল বেরিয়ে রয়েছে। এই শ্বাসমূলযুক্ত উদ্ভিদগুলো কিন্তু বনভূমি বর্তমানে কিন্তু সংকটের মুখে পড়েছে। তা আবার দেখো, কোনো ম্যানগ্রোভ জাতি জোয়ার ভাটার স্রোতের টানে উপড়ে না যায়, তার জন্য ঠেসমূল বের করে। আর গর্জন গাছে এটি ভালোভাবে চোখে পড়ে। আবার দেখো, গর্জন, কেওড়া প্রভৃতি উদ্ভিদে বংশরক্ষার তাগিদে পাকা ফল মাটিতে পড়ে, তার আহ, আগেই আগেই তার মধ্যে অঙ্কুরোদ্গম হয়ে যায়। আর শিশু উদ্ভিদটি যাতে মাটিতে শক্তভাবে আঁকড়ে থাকতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা থাকা দরকার। দেখো, আমাদের এই বনভূমি, উত্তরবঙ্গের এই যে ম্যানগ্রোভ অরণ্য, এটা কিন্তু পৃথিবীর সব দেশে নেই। আমাদের এই দেশের এই পরিবেশটা এত সুন্দর, সমুদ্র তীরবর্তী অঞ্চল, এই সুন্দরবন অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য মানেই সুন্দরবন। সুন্দরবন নামকরণ হয়েছে কেন? কারণ হচ্ছে এখানে সুন্দর সুন্দর গাছ আর প্রাণীরা বসবাস করে, অর্থাৎ সুন্দরী, গরান, গেওয়া এই ধরনের গাছগুলো কিন্তু এই বনভূমিতে ভর্তি। তাই এই বনভূমিকে রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরই। এই বনভূমিকে যদি ঠিকঠাক রক্ষা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বনভূমিটা কিন্তু অতলে তলিয়ে যাবে। তবে দেখো, আমরা চেষ্টা চালাচ্ছি যে এই বনভূমিকে রক্ষা করার। তবে বর্তমানে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় জলের উচ্চতা বেড়ে যাচ্ছে। দেখো, এবার এর জন্য কিন্তু আমরা অনেক অংশে দায়ী। ক্রমাগত বাড়ছে জলের উচ্চতা, আর জল বাড়ছে, জলে নুনের পরিমাণ বাড়ছে। এতে বহু জায়গায় গাছের উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। ফলে বিপন্ন হয়ে পড়েছে বাঘ, আর খাড়ির কুমির, রিভার, টেপাপেন, নদীর কচ্ছপ এর মতো প্রাণীরা। এরা থাকতে পারছে না। এই যে এই সমস্ত প্রাণীগুলো দেখতে পাচ্ছ, এই যে হরিণ দেখতে পাচ্ছ, এই যে খাড়ির কুমির দেখতে পাচ্ছ, এরা কিন্তু থাকতে পারছে না। তাই দেখো, এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণও কিন্তু আমরা দেখো একেধারে তো বনভূমিকে কেটে ফেলছি, তার সঙ্গে আমাদের যানবাহন,
এই ধোঁয়া পরিবেশকে দূষিত করে তুলেছে। এই দূষণের হাত থেকে যদি আমরা এখন সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের এই বনভূমিটাকে রক্ষা করতে পারব না। এই এত সুন্দর, তোমরা গেছো কিনা জানি না, তবে যারা গেছো তারা এই ম্যানগ্রোভ অরণ্য দেখে, আমাদের এই সমতল অঞ্চলে যারা বসবাস করি তারা তো দেখেছি আম, জাম, কাঁঠাল, লিচু, হ্যাঁ? এই ধরনের গাছ তো দেখেছি। এর সাথে, সাথে এই গাছগুলোর একটা আলাদা ফিচার্স আছে, অর্থাৎ বৈশিষ্ট্য আছে। এই গাছগুলো দেখো, আমাদের এখানে কোনো গাছের মূল দেখেছো যে মাটির উপরে উঠে আছে? না, নেই। কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে গেলেই কিন্তু আমরা এগুলো লক্ষ্য করতে পারবো। তাই এই ম্যানগ্রোভ অরণ্যকে কিন্তু আমাদের রক্ষা করতেই হবে। তো দেখো, যে তোমরা তোমার বাড়ির আশেপাশে বন থাকলে যদি 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 কোনোদিন কোনো বনে যাও, তবে বনের, হ্যাঁ, নিয়মিত নিম্নলিখিত বিষয়ে খেয়াল করা কর্তব্য এবং তথ্য সংগ্রহ করার জন্য চেষ্টা করতে হবে। তো তোমার ডায়েরিতে তথ্যগুলি লিপিবদ্ধ করবে। তাহলে বনে কি ধরনের উদ্ভিদগুলো দেখা যায়? দেখো, বনে কি কি ধরনের উদ্ভিদ দেখা যায় বনভূমিতে গেলেই বুঝতে পারবো। আর বনের জলের প্রধান উৎস, অর্থাৎ জলের উৎস কি কি থাকতে হবে। দেখো, বনভূমিতে যদি একটা জলের উৎস না থাকে তাহলে বন্যপ্রাণীরা যাবে কোথায়? তারা জল পাবে কোথায়? এটাও কিন্তু লক্ষণীয় বিষয়। তাহলে বনাঞ্চলে কি কি প্রাণী বেশি করে চোখে পড়ে, আর বনে যেসব উদ্ভিদ বা প্রাণী তুমি দেখলে তাদের দেখতে পেলে তাদের নির্দিষ্ট শ্রেণীতে অন্তর্ভুক্ত করো। এবং ৫ নম্বর বলছি, ওই বনের উপর আশপাশের মানুষ কিভাবে নির্ভরশীল। এবং বনের, দেখো এই যে বনে কি ধরনের প্রাণী দেখতে পেলে, এই প্রাণীগুলোকে কিন্তু আমরা আলাদা করতে পারি। কিছু মাংসাশী প্রাণী, কিছু তৃণভোজী প্রাণী, হ্যাঁ, কিছু সরীসৃপ দেখতে পাই। এই ধরনের প্রাণীগুলোকে আমরা লিপিবদ্ধ করে ফেললাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বনে কি ধরনের প্রাণীরা বসবাস করে। আবার দেখো, এই বন সংলগ্ন অঞ্চলে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু বনের উপরেই নির্ভরশীল। অর্থাৎ বন থেকে মধু, মোম এবং বনজ দ্রব্য সংগ্রহ করে তারা কিন্তু সংসার চালান, এবং তার অংশ হিসাবে আমরা কিন্তু পেয়ে যাই, যে মধুটা আমরা পেয়ে যাই। তাহলে মধুটা দেখো এই সর্বরোগ হর, অর্থাৎ মধু সব রোগকে হরণ করে ফেলে। সেই জন্য মধুকে, মধু কিন্তু আমাদের খুবই দরকার। এবার দেখো বনে, আচ্ছা, বনের গাছের পরাগ মিলনে সাহায্যকারী কোন কোন প্রাণী তোমার চোখে পড়ে? দেখো, পরাগ মিলনটা কি, অর্থাৎ ফুলে, গাছে ফুল ফোটে, সেই ফুলে, অর্থাৎ পুরুষ ফুল স্ত্রী ফুল দুটোই ফোটে। এবার পুরুষ ফুলের পরাগ যদি স্ত্রী ফুলে না যায়, তাহলে পরাগ মিলন যদি না ঘটে তাহলে কিন্তু ফুল থেকে ফল হয় না। তাই এই বনাঞ্চলে মৌমাছি অনেক আছে। এই মৌমাছিদেরও কিন্তু আমাদের রক্ষা করতে হবে। আমাদের চাষের কাজেও লাগাচ্ছি, যে চাষ করছি, মৌমাছি চাষ করছি, কিন্তু তা সত্ত্বেও অসৎ উপায় অবলম্বন করে অনেক মানুষই কিন্তু এই মৌমাছিদেরকে ধ্বংস করছে। এটাও কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে বা আমাদের সচেতন হতে হবে। তো এবার দেখো, বনের যেসব তৃণভোজী মাংসাশী প্রাণী তোমার চোখে পড়েছে, বা তাদের বা যাদের কথা তুমি জেনেছো তাদের নাম লেখো। তো বনে গেলে আমরা দেখো হরিণ দেখতে পাবো, কুমির দেখতে পাবো, চিতাবাঘ দেখতে পাবো, রয়্যাল বেঙ্গল টাইগার, যে প্রাণীটা আমাদের দেশের জাতীয় পশু। এই প্রাণীটা কিন্তু এই সুন্দরবনে গেলেই দেখা যাবে। এই প্রাণীও কিন্তু ওর দৃশ্যটা, ওর যে ওই যে ওকে যে আমরা জাতীয় পশুর আখ্যা দিয়েছি কেন, না, ওর এই রাজকীয় চাল চলন তুমি দেখো। অন্য একটা গরু বা ছাগল বা ভেড়া, এদেরকে দেখো, আর ওদের চলার ভাবটা দেখো। দেখো, চলে যখন গম্ভীরভাবে মাথাটা ঘাড়টা কাত করে তোমাদের দিকে তাকিয়ে থাকবে আর চলতে থাকবে। চিড়িয়াখানায় গেলেও কিন্তু ওই ওই রয়্যাল বেঙ্গল টাইগারের যে রাজকীয় চালচলন, এটা লক্ষ্য করা যায়। এই রাজকীয় চালচলনের জন্যই কিন্তু এই প্রাণীটাকে কিন্তু আমরা জাতীয় পশুর আখ্যা দিয়েছি। তাই এই প্রাণীগুলো কেমন, ওদের ফিচার্সগুলো কেমন, ওদের স্বভাব চরিত্রগুলো কেমন, সেটাও লিপিবদ্ধ করব। আমরা বনভূমিতে না গিয়ে আমরা যদি চিড়িয়াখানায় যাই তাও লক্ষ্য করতে পারবো। এবং বনভূমিতে গেলে আমরা দেখতে পাবো যে ঘেরার ভেতর থেকে আমরা বন্যপ্রাণীদের দেখতে পাই। এবং দেখা মানে, বন্যপ্রাণীদের দেখা মানে কিন্তু সৌভাগ্যের ব্যাপার, কিন্তু সবসময় দেখা যায় না। আমরা হয়তো ঘুরে এসেছি, একবার গেছি, দেখতে পাইনি, আরেকবার গিয়ে আমরা দেখতে পেয়েছি। এটা কিন্তু আমাদের লিপিবদ্ধ করতে হবে আমাদের খাতায়। তো কি কোনো বনে কি কোনো সমস্যা তোমার চোখে পড়েছে? হ্যাঁ, গিয়ে দেখতে হবে। আমরা তো দেখে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, কুমির দেখে আসলাম, কিন্তু ওতেই কিন্তু আমরা উৎসাহিত। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে আমাদের আরো একটু লক্ষ্য করতে হবে যে এই বনে যে কি কি সমস্যা তোমার চোখে পড়ছে। দেখো, নির্বিচারে গাছ কাটা, তুমি দেখলেই বুঝতে পারবে বনভূমিতে গাছ কাটা, গাছ কেটে কে বসতি স্থাপন করে ফেলেছে। এবার সেগুলো দিকে নজর রাখতে হবে। বন্য প্রাণীদের কিভাবে রক্ষা করা যায়, তাদের যে কি তাদের প্রয়োজন তোমাকে দেখে বুঝতে হবে। যেমন আমরা যারা গার্জিয়ান পক্ষ, আমরা কি করি, আমাদের সন্তান সন্ততি কিভাবে কি করলে ভালো থাকবে সেটা কিন্তু আমাদের নজরে আনতে হয়, আমরা দেখি। কিন্তু আমি যদি বনভূমিতে যাই, আমরা যদি বনভূমিতে যাই, বনভূমিতে গিয়েও কিন্তু আমরা এটা লক্ষ্য করব এবং তাদেরকেও রক্ষা করতে থাকবো। অর্থাৎ বন্য প্রাণী এবং বনজ উদ্ভিদগুলো, তাদেরকে রক্ষা করার জন্য কি কি তাদের প্রয়োজন সেটা একটু দেখে যদি আমরা
এখন থেকে একটু আইডিয়া করতে পারি, তাহলে সেই সম্পর্কে আমরা লিখতে পারলে, হ্যাঁ, যদি আমরা খবরের কাগজে যেকোনো পত্রিকায় লিখি, তাহলে মানুষ সচেতন হবে যে এটা আমাদের করণীয়। তাই কি করলে যে বনভূমি রক্ষা পাবে বা বন্যপ্রাণী রক্ষা পাবে, এটা কিন্তু তোমরা লিপিবদ্ধ করবে। কি করে ওই সমস্যার সমাধান করা যায়, এবারে সেই নিয়ে, তোমরা তো ছোট, তাই তোমাদের বলবো যে স্কুলের শিক্ষক শিক্ষিকার সাথে আলোচনা করতে, বা বাড়িতে এসে বড় যারা আছে তাদের সঙ্গে আলোচনা করতে, পেপারে লিখতে, পত্রিকায় লিখতে, লিখলে পরে মানুষ সচেতন হবে এবং কি করলে ভালো হবে সেই সম্পর্কে একটা সৎ উপায় যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে কিন্তু তারাও, অর্থাৎ বন্যপ্রাণী যারা হত্যা করছে তারাও কি একটু একটু সচেতন। তারা তো মানুষ, তারা তো নিজের খাদ্যের তাগিদে, অর্থাৎ জীবন বাঁচানোর তাগিদেই কিন্তু এসব করে। কিন্তু এগুলোও কিন্তু একটু নজর রাখতে হবে এবং তাদেরকেও সচেতন করতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই ম্যানগ্রোভস অরণ্য কিন্তু রক্ষা পাবে এবং বর্তমান সংকটগুলো দূর হবে। এবার চলে যাই আমরা 251 পাতার পরে, আমরা চলে যাচ্ছি তার পরের পাতায় 252 পাতায়। দেখো, এবার দেখার বার জল, সমতল অঞ্চল তো দেখলাম, সমতল অঞ্চলে দেখে আমরা এবার চলে আসছি সমুদ্রের নিচের জীবন। দেখো, আমাদের পরিবেশের একটা জীবন আছে, তার সাথে একটা সমুদ্রের নিচেও কিন্তু একটা জীবন আছে। তো সমুদ্রে তোমরা গেছো, আমরা মাঝে মাঝে দীঘা পুরী ঘুরতে যাই, কিন্তু আমরা জল দেখে আনন্দিত হই এবং উৎসাহিত হয়ে, হ্যাঁ, সমুদ্রের জলে লাফালাফি করে চলে আসি। কিন্তু কেউ কখনো আমরা ভেবেছি একটু, অর্থাৎ এই বয়সটা কিন্তু অতটা ভাবার সময় নয়, তা সত্ত্বেও আমি বলবো এই এখন থেকে যদি একটু ভাবতে শুরু করি, তাহলে পরিবেশ রক্ষা পাবে। তা সমুদ্রে গিয়ে দেখো, সমুদ্র, আহ, সমুদ্র তোমরা অনেক দেখেছো, আর সমুদ্রের ধার থেকে ঝিনুক নিশ্চয়ই কুড়িয়েছো। এই ঝিনুকগুলো আসলে এক ধরনের সামুদ্রিক প্রাণীর খোলস। শক্ত খোলসটা প্রাণীটার নরম দেহটাকে ঢেকে রাখে। আমাদের চারপাশে যে যেমন, হ্যাঁ, যেমন ধরনের জীবেরা বসবাস করে, সমুদ্রের নিচেও কিন্তু অনেক ধরনের প্রাণীরা বসবাস করে। এই প্রাণীদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। তা দেখো, আমরা আমরা বিভিন্নভাবে সমুদ্রের তলার ছবিগুলো তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে কিন্তু আমরা সেই সম্পর্কে কিন্তু আমরা আইডিয়া করতে পারছি। দেখো, মনে করো তোমাকে কোনো একটা জানে, হ্যাঁ, যার জানলাগুলো কাঁচের মতো স্বচ্ছ জিনিস দিয়ে ঘেরা, তৈরি করে আস্তে আস্তে সমুদ্রের গভীরে নামিয়ে দেওয়াতে লাগলো। অর্থাৎ সমুদ্রের যত গভীরে নামবে, জলের গভীরতার সঙ্গে সঙ্গে চাপও বাড়বে, হ্যাঁ, বেড়ে যাবে। তাই জান আর জানের জানলাগুলো এমন জিনিস দিয়ে তৈরি করতে হবে যা জলে প্রচণ্ড চাপে সহ্য করতে পারে। দিনের বেলায় যদি নামো, তো দেখবে সমুদ্রের জলতলের ঠিক নিচের অংশ কত আলো, আর কত বিচিত্র প্রাণী সেখানে ঘুরে বেড়াচ্ছে, শ্যাওলা জাতীয় নানা প্রকার উদ্ভিদ কিন্তু তোমার চোখে পড়বে। তো সমুদ্রের গভীরে যত নামবে, সূর্যের আলো ক্রমশ কমে আসবে, আর তোমার চারপাশে ক্রমশ অন্ধকার হয়ে যাবে। তো সমুদ্রের নিচে দেখো, এই যে চিত্রগুলো তুমি দেখতে পাচ্ছ সমুদ্রের নিচে, এই ধরনের প্রাণীগুলো কিন্তু সমুদ্রে রয়েছে। এদের কিন্তু রক্ষা করার দায়িত্ব কিন্তু আমরা, হ্যাঁ, দায়িত্ব কিন্তু আমাদের। কেন? তাহলে আমরা কি করি? আমরা সমুদ্রের জলকে নেমে গিয়ে প্রাণীদেরকে রক্ষা করব না, তা নয় ঠিক। তো আমাদের এই যে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করছি, তার একটা অংশ কিন্তু নদীপথে, খালপথে গিয়ে সমুদ্রে পড়ছে। এই সমুদ্রের জল দূষিত হচ্ছে। সমুদ্রে গিয়ে নামতে হবে না। আমরা যদি এই দিক থেকে একটু সচেতন হই, নদীগুলোকে পরিষ্কার করা রাখার ব্যবস্থা করি। কিন্তু তাই নদীগুলোকে পরিষ্কার করার আগে কিন্তু আমাদের কিন্তু আরেকটা জিনিস জানতে হবে, অর্থাৎ আমাদের পরিবেশ, নিজেকে পরিষ্কার রাখতে হবে, মন পরিষ্কার রাখতে হবে। এই মন পরিষ্কার রাখলে, নিজের বাড়ি পরিষ্কার রাখলে, তাহলে পরিবেশ, আশপাশের অঞ্চল থেকে বড় একটা শহর, নগর, তারপরে সেই নগরের দূষিত পদার্থ যদি আমরা সংরক্ষণ করে যদি সঠিকভাবে নদীতে ফেলতে পারি এবং নদীর জল সমুদ্রে গিয়ে পড়বে, তাহলে কিন্তু এই যদি সংরক্ষিত করার পর বা দূষণমুক্ত করার পর যদি জলগুলো সমুদ্রে গিয়ে পড়ে, তাহলে কিন্তু সমুদ্রের জলে কিন্তু এরকম দূষণ হবে না। আর এই যে সমুদ্রের তলায় যে প্রাণীগুলো, আমরা বন্য প্রাণীদের পড়েছি, বনে বসবাস করে, আর সমুদ্রের তলার প্রাণীগুলো কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না, সেই প্রাণীগুলোকে কিন্তু রক্ষা করা যাবে। দেখো, এই যে হ্যাচেট মাছ, এই মাছটা কিন্তু সমুদ্রের প্রাণীদের, আঙ্গালার মাছ, এই মাছগুলো কিন্তু সমুদ্রেরই মাছ। দেখো, বিচিত্র ধরনের, আমরা বাজারে দেখতে পাই না, কিন্তু আমরা এই উপগ্রহ চিত্রের মাধ্যমে এই ছবিগুলো তোলা হয়েছে, তুলে আমাদেরকে পরিবেশন করা হয়েছে যাতে আমরা একটু সচেতন হই। তাহলে দেখো, সরকার থেকেও কিন্তু অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরকে সচেতন করার, কিন্তু আমরা কেউ সচেতন হচ্ছি, কেউ সচেতন হচ্ছি না। অর্থাৎ মানুষ, যতটা মানুষ, টোটাল অ্যামাউন্ট অফ পিপলসের মধ্যে কিছু মানুষ কিন্তু এখন সচেতন, কিছু কিন্তু এখনো সচেতন হয়নি। তাই আমি বলবো তাদেরকে ওই আর অসচেতনতার দিকে না ঠেলে তাদেরকে সচেতন করার জন্য কিন্তু আমাদেরকে একটু উদ্যোগী হতে হবে। এবার দেখো, সমুদ্রের বিভিন্ন অঞ্চলের জীবনের বৈচিত্র্য। জোয়ারের সময় জল যতদূর পর্যন্ত উঠে যায়, তার ভাটার সময় ততদূর পর্যন্ত নেমে যায়। তার মাঝে যে অঞ্চল, সেখানে দেখা মিলবে কি নানা জীবের, যেমন লাইকেন, শ্যাওলা, শামুক, ঝিনুক, তারা মাছ,
হ্যাঁ, সাগর কুসুম, কাঁকড়া ইত্যাদি। আর মহিষা মানে সমুদ্রের গভীরে থাকা প্রাণীদের দেখো, উপরে জলময় যেই অংশটি সেখান থেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী দেখা যাবে। আবার এখানে জলের তলায় হ্যাঁ, কল্পের অরণ্য এবং সামুদ্রিক ঘাসের তৃণভূমি দেখা যাবে। তা আমাদের পরিবেশের উপরে যেমন বন্যপ্রাণী, কীটপতঙ্গ, নানা কীট এরা বসবাস করে। সমুদ্রের নিচেও কিন্তু এরকম ধরনের অনেক ছোট ছোট প্রাণীরা বসবাস করে। যেই ছোট ছোট প্রাণীদের মধ্যে দেখুন কচ্ছপ সিড, কাউ সিড, হর্স এবং ছোট ছোট সামুদ্রিক চিংড়ি। কেল্প হলো আসলে এক ধরনের সামুদ্রিক শ্যাওলা। দেখুন এখানে কিন্তু ছোট ছোট কোশ্চেনগুলো আছে। তা সত্ত্বেও আমরা এখানে দেখো ছোট ছোট কোশ্চেনের মধ্যেও আমরা একটু সিলেক্ট করতে পারি যে সমুদ্রের নিচের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো, এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। সমুদ্রের বিভিন্ন অঞ্চলের জীব বৈচিত্র্য আলোচনা করো, এরকম ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে। ছোট ছোট কোশ্চেনগুলো দেখুন, এই যে এখানে এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই যে কেল্প, যে সমুদ্রের নিচে ছোট ছোট প্রাণীগুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো তোমাদের পরে বোঝানোর কারণ হচ্ছে এটা বোঝালে পরে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। আবার দেখো এরপরে এই যে খোলা সমুদ্রের যে বিস্তীর্ণ অঞ্চল, যেখানে সেখানে জলের বিস্তীর্ণ গভীরতা, বিভিন্ন রকমের মেরুদণ্ডী হাঙর, হ্যাঁ, যে মাছ এবং নানা সামুদ্রিক প্রাণী যেমন তিমি আর অমেরুদণ্ডী প্রাণী জেলিফিশ, সাগর কুসুম, চিংড়ি। এই সমুদ্রের নিচে কিন্তু এই কিছু মেরুদণ্ডী প্রাণী, কিছু অমেরুদণ্ডী প্রাণী কিন্তু বসবাস করে। তা দেখো সমুদ্রের জল এমনটাই দূষিত হয়ে যাচ্ছে যে এই সামুদ্রিক প্রাণীরা কিন্তু সভ্যতা থেকে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। দেখো তিমির পরিমাণ কমে যাচ্ছে, হাঙরের পরিমাণ কমে যাচ্ছে, জেলিফিশ, সাগর কুসুম, চিংড়ি এদের পরিমাণটাও কিন্তু কমে যাচ্ছে। এবার দেখো এই যে এখানে এসে আমি একটা দেখো চিত্র, দেখো কি সুন্দর একটা চিত্রের মধ্যে দিয়ে বুঝিয়েছি। দেখো বলছে গভীরতা অনুযায়ী, দেখো জলের গভীরতা 0 থেকে দেখো 50, 100, 200, 500, 1000, 1500, 2000, 3000, 4000, 5000 এবং 10,000 কিমি নিচে দেখো এই ধরনের প্রাণীরা, দেখো কত ধরনের প্রাণীরা বসবাস করে। এবং এর মধ্যে থেকে শ্যাওলা, বিভিন্ন জায়গায় কিন্তু শ্যাওলাগুলো রয়েছে। তা দেখো এটা মহীসোপান, এই মহীসোপানে দেখো জোয়ার ভাটা, এখান থেকে কিন্তু এই জোয়ার ভাটা দেখো দিনে দুবার জোয়ার, দুয়ার ভাটা কিন্তু জোয়ারটা আসে আবার চলে যায়, অর্থাৎ জোয়ার আসে চলে ভাটা হয়ে চলে যায়, এইভাবেই কিন্তু চলতে থাকে। আবার এখানে যে ধরনের প্রাণীগুলো দেখা যায়, তার দেখো কিছু প্রাণীগুলো অর্থাৎ গভীরতা অনুযায়ী এই পরিবেশে প্রাণীগুলো, অর্থাৎ সমুদ্রের জলের তলায় এই প্রাণীগুলো বসবাস করে। এবার দেখো এরাও কিন্তু এই যে আহ, এরাও কিন্তু সবুজ উদ্ভিদগুলো সমুদ্রের জলের ভেতর থেকে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালায়। এবার দেখো এই সমুদ্রের ভেতরে যে সমস্ত প্রাণীরা বসবাস করে, অর্থাৎ গভীরতা অনুযায়ী যে প্রাণীগুলো তুমি দেখলে, এবার তোমরা দেখছো এই এইভাবেই কিন্তু সমুদ্রের তলায় কিন্তু এরকম আছে। তো পরিবেশ থেকে আমরা পরিবেশটাকে দেখতে পাই, কিন্তু সমুদ্রের তলায় তো দেখতে পাই না। সমুদ্রের তলায় কিন্তু এইরকমই একটা ব্যাপার, এটা কিন্তু আমরা দেখতেই পাই। গভীরতা অনুযায়ী বিভিন্ন ধরনের প্রাণী, উদ্ভিদ এরা কিন্তু বসবাস করে। এই সমস্ত বসবাসকারী প্রাণীরা কিন্তু সমুদ্রের প্রাণীরা, উদ্ভিদরা কিন্তু এই সমুদ্রের এখান থেকেই কিন্তু তাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালায়। এবং তাদের, হ্যাঁ, তারা গিলসের মাধ্যমে, অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে তাদের মাধ্যমে কিন্তু তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা চালিয়ে ফেলে। এবার আমি চলে যাব আরও এইদিকে চ্যাপ্টারগুলোতে। এবার দেখো এদিকে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে দেখো, এবার দেখো এখানে একটা এখানে একটা হলুদ ঘর দিয়েছে, এই বায়োনো মিলিয়ন্স। এটা কিন্তু সমুদ্রের গভীরে, দেখো এই যে সমুদ্রের গভীরে সূর্যের আলো প্রবেশ না করলেও এক ধরনের আলো দেখা যায়, যা যার কোনো উত্তাপ নেই। একে বলে যে বায়ো নো মিলিয়ন্স, হ্যাঁ, বায়োনোমিলিয়ন্স এটাকেই বলে। সমুদ্রের গভীরে কিছু জীবের দেখা মেলে, যারা এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে আলো তৈরি করতে পারে। এরা হলো এই বায়োনোমিলিয়ন্স, এই জীব। এই বায়োনোমিলিয়ন্স কথাটার উৎপত্তি দেখো কোথা থেকে হয়েছে, সেটা আগে থেকে এটা গ্রিক শব্দ বায়োস, জীবিত, এবং লিভিং, এই ল্যাটিন শব্দ লিমাস, আলো বা লাইট, অর্থাৎ জীবের থেকে আসা আলো। এই বায়োলু মিলিয়ন্স মিলিসেন্ট জীবদেহ থেকে এক ধরনের প্রোটিনের সঙ্গে যুক্ত রঞ্জক পদার্থ থাকে। আর লুসিফেরিন থাকে, আর থাকে এক ধরনের উৎসেচক লুসিফারেজ। এই অক্সিজেনের উপস্থিতি, এই দুইয়ের রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে আলোক শক্তিতে উৎপন্ন হয়, আর তৈরি হয় ঠান্ডা আলো বা বায়োনোমিলিয়েন্স। অবশ্য এই সব বায়োনোমিলিসেন্ট দেহের থেকেই কিন্তু দুটো পদার্থ থাকে এমন নয়। কোনো কোনো প্রাণী এই আলো তৈরি করার জন্য আলোর উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে বন্ধুত্ব পাতায় এবং
অর্থাৎ তাদের সঙ্গে মিথজীবী সম্পর্ক গড়ে তোলে। মিথজীবিতা সম্পর্কে আমরা পড়েছি, দেখো এই যে বকরা কিন্তু এই গরুর উপরে নির্ভর করে বেঁচে থাকে, এবং সাগর কুসুম, এটা সব আমরা দেখেছি আগের চ্যাপ্টারগুলোতে। তো বেশিরভাগ এই বায়োলুমিনেসেন্ট জীবনের জীবদের দেখা মেলে সমুদ্রের 200 থেকে 1000 মিটার গভীরতার মধ্যে। এই বায়োলুমিনেসেন্স এই জীবদের নানাভাবে সাহায্য করে, যেমন খাবার খোঁজে, খাদ্যকে আকর্ষণ করে, ছদ্মবেশ ধারণ করে, আত্মরক্ষা করে। এটা কিন্তু এই সমুদ্রের মধ্যেই কিন্তু চলে। এবার এই সমুদ্রের জীব, দেখো এই প্ল্যাঙ্কটন শব্দটি গ্রিক শব্দ, এই প্ল্যাঙ্কটন ভেসে ভেসে বেড়ায়। তো এক ধরনের জলজ উদ্ভিদ যারা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে পারে না, এরা বড় বড় জলজ প্রাণীদের যেমন হচ্ছে তিমি মাছ, খুব গুরুত্বপূর্ণ খাদ্য। এরা প্রধানত দুই ধরনের, এই ফাইটো প্ল্যাঙ্কটন গ্রিক শব্দ থেকে, এটা উদ্ভিদ থেকে, ফাইটোস থেকে এসেছে। এরা সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারে। আবার জুম প্ল্যাঙ্কটন গ্রিক শব্দ জুম প্রাণী, এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, অন্য প্ল্যাঙ্কটনদের খায়। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন এরা এক ধরনের এককোষী অণুজীব। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এরা কিন্তু এটাও পড়বে, কিন্তু এর এই পার্টটাও পড়ে নেবে, এটা জানার বিষয়, এটা তো জানতেই হবে। দেখো এই এককোষী অণুবীক্ষণিক জীবেরা সাধারণত জলের উপরে দিকটায় বাস করে, আর সূর্যের আলোর সাহায্যে এরা খাবার তৈরি করে। বিভিন্ন সামুদ্রিক জীবের খাদ্য এরা খায়। আর তাছাড়া পরিবেশে এই কার্বনের ভারসাম্য বজায় রাখে, এদের ভূমিকা আছে। ডায়াটম এরা এককোষী প্রাণী। এরা এককভাবে বা শৃঙ্খলাকারে ক্যালোনি তৈরি করে, এবং এদের কলোনি তৈরি করে। এদের এই কোষ প্রাচীর সিলিকা দিয়ে ঢাকা থাকে। দেখো এই ধরনের প্রাণীরা কিন্তু এখানে কিন্তু বসবাস করে। তা দেখো আমি বলবো যে এই চ্যাপ্টার থেকে আমরা এই আজকে এখান থেকে এই পৃষ্ঠাটা পর্যন্ত আলোচনা করব, এবং আলোচনা করার পরে কিন্তু আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। অনেকটাই আছে, অনেকটা চ্যাপ্টার। এই যে এখানে যে সমুদ্রের জীব, এখানে আরো কয়েকটা প্রাণী সম্পর্কে আজকে তোমাদের সামনে শেয়ার করছি। দেখো এই ডিনো ফ্লাইজেটাল জেটাল এরা এককোষী প্রাণী। ডায়েট ডায়েটমদের মতো এদের সিলিকা দিয়ে তৈরি কোষপ্রাচীর থাকে না, এরা এককভাবে থাকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। থাকে আর কলোনি তৈরি করে। আর ফ্যাজেলার সাহায্যে এরা চলাফেরা করে। আবার কেল্প, দেখো এরা খুব বড় সামুদ্রিক শ্যাওলা। এই দেখো কেল্প দেখতে পাচ্ছ, সামুদ্রিক শ্যাওলা দেখে বোঝা যাচ্ছে। সমুদ্রের গভীরে এদের গভীর অংশে এরা জন্মায়। এমনভাবে এরা বাড়ে যে সমুদ্রের নিচে প্রায় একটা অরণ্য তৈরি করে ফেলে। তো আমরা অরণ্য দেখেছি যেখানে কি অনেক উদ্ভিদের সমাহার, সেটাকে আমরা অরণ্য বলবো। তো আমরা পরিবেশে যেমন দেখেছি, বনভূমিতে দেখেছি, কিন্তু সমুদ্রের তলায় তো আমরা যেতে পারি, আমরা ছবির মাধ্যমে এগুলো দেখি। তো বেশিরভাগ প্রজাতি কিন্তু দেহ চ্যাপ্টা, কারণ সমুদ্রের জলের চাপ এটা চ্যাপ্টা হয়ে যায়। অনেকটা পাতার মতো দেখতে, আর মূলের মতো অংশ সাহায্যে এরা জলের নিচে কোনো কিছুর সঙ্গে আটকে থাকে, এরা খুব তাড়াতাড়ি বাড়ে। এই দেখো এবার আমরা চলে যাব যে তার পরেরটা, জুপ্ল্যাঙ্কটন। এরা মূলত আনুবক্ষিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, যাদের একটা অংশ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়বে অংশ। অংশটাই হলো বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের লার্ভা। অবশ্য এই সবাই আনুবীক্ষণিক নয়, এরা সমুদ্রের উপরে তলে ভেসে বেড়ায়। আর ফাইটোপ্ল্যাঙ্কটনদের মতো এরাও ভালো সাঁতার কাটতে পারে না, তারা ভেসে বেড়ায়। অবশ্য কেউ কেউ ভালো সাঁতার কাটতে পারে, কিন্তু শত্রুর চোখ এড়াতে এরা খুব সহজেই খাবার সংগ্রহের উদ্দেশ্যে ভেসে ওঠে। তো এই ধরনের প্রাণীগুলোকে, মানে উদ্ভিদগুলোকে কিন্তু আমরা দেখি, অর্থাৎ সমুদ্রের জীবগুলোকে আমরা দেখি। এবার দেখো সাগর কুসুম। এই সাগর কুসুম দেখো সমুদ্রের ধারে বেড়াতে বেড়াতে অনেক সময় চোখে পড়ে বহু পাপড়িযুক্ত ফুলের মতো একটা জিনিস। তাহলে হাতে করে তুললে দেখা যায় যে একটা নরম অংশ, লম্বা আকৃতির, লম্বা বৃন্তের উপরে ফুলের পাপড়িগুলো যেন ছড়িয়ে আছে। তো আমরা আর একটু ভালো করে দেখি যে ছড়িয়ে আছে। ধৈর্য ধরে বিচক্ষণ করলে লক্ষ্য করা যাবে যে পাপড়িগুলো সামনে এবং পেছনে আন্দোলিত হচ্ছে, অর্থাৎ এরা
জীবন্ত। এটাই সাগর কুসুম। এই যে সাগর কুসুম দেখো এটা কিন্তু জীবন্ত। দেখে মনে হচ্ছে যেন মরার মতন পড়েছে, কিন্তু এটা যখনই আন্দোলিত করে পাপড়িগুলো তখনই কিন্তু আমরা বুঝতে পারি। তো এই সামুদ্রিক প্রাণীটার দেহটা চ্যাপ্টা পাপড়ির মতো, আর উপাঙ্গগুলো ঠিক মাঝে মাঝে, মাঝখানে হলো তার মুখ। এই পাপড়িগুলো আসলে কোর্সিকা। এই কোর্সিকাগুলোতে, কোর্সিকা কিন্তু ইম্পর্টেন্ট, সাগর কুসুম ইম্পর্টেন্ট। এই কোর্সিকাগুলোতে থাকে অসংখ্য দংশক কোষ। এরা ছোট ছোট মাছ বা অন্য কোনো প্রাণী শিকার করতে কাজে লাগে। এবার দেখো সাগর কলম, এবার দেখো সি পেন, এটাও ইম্পর্টেন্ট। সি পেন কি, এটাও দেখো সাগর কুসুম কি, কোথায় থাকা যায়, কি ব্যাপার, এই সম্পর্কে একটু জানতেই হবে। এই প্রাণীটার শরীরের দুই দিকেই সরু অংশ থাকে, অনেকটা হাঁসের পালকের মত। হাঁসের পালকের, পালকের এই প্রাণীটার হাঁসের পালকের তৈরি কলমের মতো। তাহলে হাঁসের পালক দেখেছো, ওই যে আমরা সভ্যতার উষালগ্নে মানুষরা, আমাদের পূর্বপুরুষরা লিখেছেন এই পালক দিয়ে, সেই পালকের কথা বলছে। এই সি পেনের সারা শরীর জুড়ে অসংখ্য শাখা, প্রতিটি শাখায়, মূল শাখায় মূল দেহ থেকে বেরিয়েছে। সি পেনকে পাথরে আটকে রাখতে সাহায্য করে এই শাখাগুলো। এই দেখো সাগর, সাগর কলম অর্থাৎ সি পেন। এবার দেখো অক্টোপাস আমরা সবাই দেখেছি যে অক্টোপাস, এদের বাহুর 8টা অংশ, এই জন্য অক্টোপাস। এরাই হলো অক্টোপাস। আর শরীর গোলাকার, এদের দেহের বাইরে কোনো খোলস নেই। এদের বাহুগুলো লম্বা লম্বা সুরের মতো, তাই উপরের দিকটা মোটা এবং নিচের দিকটা ক্রমশ সরু। বাহুগুলোতে অনেকগুলো শোষক থাকে। শোষক কি, বাহু, কটা বাহু থাকে। এই বাহুগুলোর কেন্দ্রে থাকে মুখ, এবং অক্টোপাসের দুটো বড় চোখ, এই চোখটা থাকে। আর দেখো এই অক্টোপাস পর্যন্তই আজকে আমরা পড়বো। হ্যাঁ, তারপরে আবার পরের ভিডিওতে আমরা চলে যাব থার্ড পার্ট, অত অনেকটা বড় হয়ে যাবে না হলে। দেখো এই অক্টোপাসের চিত্রটা আমি দেখতেই পাচ্ছি যে অক্টোপাস কিন্তু, এটা কিন্তু যে মানুষকে খুব ক্ষতি করে এরম নয়। অক্টোপাস কিন্তু নিরীহ, ভীরু। এরা কিন্তু ভীরু ধরনের, আক্রান্ত হলে এরা দেহের, এরা দেহের একটি গ্রন্থি থেকে কালি ছিটিয়ে জল ঘোলা করে দেয় এবং পালিয়ে চলে যায়। এবং মা অক্টোপাস দেখো আঙুরের মতো আকারের ছোট গোল ডিম পাড়ে। আর আঙুরের মতো ছোট আকারের ডিম পাড়ে, আর এই ডিমগুলো বাচ্চা বের না হওয়া পর্যন্ত মা অক্টোপাস পাহারা দেয়। এমনকি খেতেও যায় না, যাতে কাঁকড়া বা অন্য প্রাণীরা ডিমের ক্ষতি করে। তা দেখো মা মানে মাই, তোমাদের মায়েরা দেখো না, যে কোনো একটা ক্ষতি হলে, দেখো পরীক্ষার নম্বর পাওয়া থেকে যদি 10-এ পরীক্ষায় 8 পায়, তাহলে আমার মেয়েটা বা আমার ছেলেটা বুঝে আর ভালো মানুষ হতে পারলো না। এটা যেমন মা বাবাদের কর্তব্য, খাওয়া দাওয়া থেকে অসুখ বিসুখ থেকে সব দিক থেকে কিন্তু তারা কিন্তু সচেতন। ঠিক অক্টোপাস কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে, তাদের ডিমগুলোকে নিয়ে কিন্তু খুব সচেতন থাকে। অক্টোপাস, মা অক্টোপাস তিলে তিলে অনাহারে মৃত্যুবরণ করার মুহূর্ত অবধি কিন্তু সন্তানের যত্ন নেয়। তারপর ডিম ফুটে ছড়িয়ে যায় শিশু অক্টোপাস, আর ধীরে ধীরে মা অক্টোপাসের মৃতদেহ নেতিয়ে পড়ে জলের তলায়। এবার দেখো এই যে এটা অক্টোপাসের জীবনটা দেখো কত কঠিন। এটাকে থেকে আমরা থার্ড পার্ট করব। হ্যাঁ, থার্ড লিখে রাখলাম। দেখো এইটুকু দেখো অক্টোপাসের জীবনের, মায়ের জীবনটা কত কঠিন। আমাদের মায়ের জীবন থেকেও কিন্তু খুবই মারাত্মক, কিন্তু আমরা মানুষ, আমরা নানাভাবে এর ওর সাহায্য নিয়ে কিন্তু আমরা নিজেকে বেঁচে থাকি, বা নিজেদেরকে বাঁচাই, বা সন্তান সন্ততিকে রক্ষা করি। তাই অক্টোপাসের জীবনটা কিন্তু একটা দুঃখের। তাহলে এতক্ষণ পড়ে এসে আমরা অক্টোপাসে এসেই একটা একটা খারাপ জিনিস দেখলাম, যে মা অক্টোপাস মৃত্যুর কোলে ধরে লুটিয়ে পড়ে যতক্ষণ পর্যন্ত তার ডিমগুলো ফুটে বাচ্চা না বেরোয়, শিশু অক্টোপাস না বেরোয়। তাহলে এই আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও জানতে পারবে। আর কিরকম ধরনের ভিডিও চাও, বা কি ধরনের প্রশ্ন তোমরা চাও, এই চ্যাপ্টারগুলো আমি যে পড়াচ্ছি, এটা যে পড়া শুধু বুঝে নাও, কিছু কিছু জায়গায় একটু ইন্ডিকেট করেছি। আর এই চ্যাপ্টার থেকে যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে, সেগুলো তোমরা, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কিন্তু পরের ভিডিওতে আমরা চ্যাপ্টারটা শেষ করে নেওয়ার পরেই কিন্তু এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন, ছোট কোশ্চেন যা ধরনের আসবে, অর্থাৎ এমসিকিউ, টিক দ্য কারেক্ট অ্যান্সার, যে ধরনের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে ধরনের কোশ্চেনই কিন্তু হওয়ার মতো, সেই ধরনের কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।